আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি বদিরুজ্জামান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আয়ার স্টাডি কর্নার বাংলায়। আমরা ধারাবাহিকভাবে ট্রান্স আটলান্টিক রিলেশন সম্পর্কে আলোচনা করতেছিলাম। তারই প্রেক্ষিতে আজকে আমরা এই এপিসোডের সর্বশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে দ্য ফিউচার অফ ট্রান্স আটলান্টিক রিলেশনস। প্রথমে সবাইকে বলে রাখি যে আমি একজন সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশের অধিবাসী। তো সেইখান থেকে এত বড় বড় দুটা ব্লকের ভিতরে সম্পর্কের ভবিষ্যৎ বর্ণনা করা বা ব্যাখ্যা করা বা একটা প্রেডিকশন প্রদান করা কিন্তু আমার পক্ষে সাজে না বা সুইটেবলও না। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন স্কলার্স যারা রয়েছেন তাদের লেখা পড়েছি এবং বিভিন্ন অনলাইন ইউটিউবে বিভিন্ন ভিডিওস দেখেছি, বিশেষ করে বড় বড় লেকচারগুলো যেগুলো চাথাম হাউস বা হার্ভার্ড কেনেডি স্কুল অর্গানাইজ করেছে এবং বিশেষ করে কিছুদিন বিশেষ করে জো বাইডেন বর্তমানে যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার একটা বড় লম্বা সেশন রয়েছে এই ফিউচার অফ ট্রান্স আটলান্টিক রিলেশন সম্পর্কে। তা সেই সেশনটাও আমি দেখেছি বারবার। তো সেই ক্ষেত্রে আজকে মূল কাজ হবে যে এই সম্পর্কের ক্ষেত্রে ফিউচার সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন স্কলার্স যা বলেছেন তার একটা ব্রিফ আপনাদেরকে তুলে ধরা এবং সর্বশেষে বর্তমান আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এই সম্পর্কটা তখনকার দৃষ্টিকোণ থেকে দেখেছেন কিভাবে, এবং তিনি যেহেতু এখন দুইটা ব্লকের একটা ব্লকের প্রধান ব্যক্তিত্ব, তিনি এই জিনিসটাকে কীভাবে কন্টিনিউ করতে চাচ্ছেন তার কথাগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো সেই মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে বলবো, এখনও যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। তাহলে চলুন আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্স আটলান্টিক রিলেশনসের ফিউচার কী হবে। তো যদি ফিউচারের কথা বলতে চাই, আমাদের গত ভিডিওগুলোয় আমরা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বর্তমান পর্যন্ত যে ইভ্যালুয়েশন প্রক্রিয়া সেটা দেখিয়েছি এবং স্নায়ুযুদ্ধকালীন যে রোমান্টিক পিরিয়ড সে কথা বলেছি এবং স্নায়ুযুদ্ধকাল পরবর্তী সময়টা যে তাদের মধ্যকার যে ক্রাইসিস সেগুলোকে কথা আমরা বলেছি। তো আজকে আমরা মূলত চেষ্টা করব যে এই যে ক্রাইসিস যেটা বিশেষ করে পোস্ট কোল্ড ওয়ার এরিয়ায় শুরু হলো বর্তমান পর্যন্ত চলছে, এই ক্রাইসিসগুলোকে কোন কোন জিনিসগুলো প্রভাবিত করেছে, কোন কোন মূল রিজনস রয়েছে এই ক্রাইসিসগুলো তৈরি হওয়ার পিছনে, সেই জিনিসটাকে একটু জানবো অল্প আকারে। এবং স্কলার্সরা মূলত এই যে ফিউচারে ট্রান্স আটলান্টিক রিলেশনটা কেমন হতে পারে সেই ক্ষেত্রে তারা তিনটা সিনারি নির্ধারণ করেছে, সেই সিনারিগুলো সম্পর্কে আমরা জানবো এবং সর্বশেষে আমরা জো বাইডেনের যে ফিউচার প্ল্যান কি হতে পারে আমেরিকার, বিশেষ করে এই ব্লকের সাথে সম্পর্ক কন্টিনিউশন করার ক্ষেত্রে সেইটাকে আমরা জানবো। প্রথমে যদি আমি বলি যে এই যে ক্রাইসিসটা যেটা চলমান এই দুইটা ব্লকের ভিতরে, এই ক্রাইসিসটার পিছনে অন্যতম যে কারণ সেটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্লোবাল শিফট আর দুইটা হচ্ছে অ্যাক্টর লেভেল যে চেঞ্জ। অর্থাৎ গ্লোবাল শিফটের কথা কেন বললাম, অর্থাৎ স্নায়ুযুদ্ধকালীন সময় ওয়ার্ল্ডের যে গ্লোবাল শিফট বা গ্লোবাল যে কনটেক্সট বা রাজনীতি বা সমগ্র বিষয় যেরকম ছিল স্নায়ুযুদ্ধ পরবর্তীকালীন সময়, কিন্তু সেই জায়গায় কিন্তু অনেক ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে পরিবর্তন এসেছে এই দুইটা ব্লকের যে কমন থ্রেটের জায়গায়, সেখানে পরিবর্তন এসেছে এবং সেখানে কিন্তু দুইটা ব্লক তাদের নিজেদের মতন করে তাদের থ্রেটের জায়গাটা রিফাইন করেছে। বিশেষ করে ইউএসএ যে ন্যাটোর বা ইউএসএ যে সোভিয়েতের যে ইডিওলজিক্যাল এক্সপ্যান্স বা তার যে এক্সপ্যানশন পলিসি, সেটাকে আর কাউন্টার না দিয়ে, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় সেটাকে আর কাউন্টার না দিয়ে ওইখান থেকে তার অবজেক্টিভসটা কিন্তু পরিবর্তন করে বিশেষ করে মিডল ইস্টের প্রতি দিয়েছে এবং তার যে এনার্জি যে ইনশিওরের যে বিষয় সেই সব ক্ষেত্রে দিয়েছে। এবং বিশেষ করে যখন 9/11 মতন ঘটনাগুলো ঘটেছে তখন কিন্তু তার যে হোম সিকিউরিটির বিষয়, এটা কিন্তু তার যে থ্রেটের ডেফিনেশন সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রধান অস্ত্র হিসেবে প্রধান ভূমিকায় তারা রেখেছে। কিন্তু একই থ্রেটের যে বিষয়গুলো যখন আমরা ইউরোপীয় ইউনিয়নের কথা বলি তখন কিন্তু তার থ্রেটের জায়গাটা কিন্তু ভিন্ন, যেটা আমাদের গত ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বলেছি। তাদের থ্রেটের জায়গাগুলো মূলত নন ট্র্যাডিশনাল বেসিসে, শুধুমাত্র একটা জায়গায় তাদের প্রবলেম, সেটা হচ্ছে
তাদের সিকিউরিটি থ্রেটের যে জায়গায় তারা নন প্রলিফারেশন অফ উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশনের কথা বলেছেন, যেটা মূলত তার প্রতিবেশী দেশ রাশিয়া তারা করে সেই নন প্রলিফারেশন এই কাজটা করতেছে, বা তাদের রিজিওনাল যে জায়গা মিডল ইস্টের কথা বলে সেখানে যে ইরানের যে নিউক্লিয়ার ডেভেলপমেন্ট বা সিরিয়ার যে অবস্থা, তো এই জিনিসগুলোকে মূলত প্রোটেক্ট করার জন্য এবং স্নায়ুযুদ্ধ পরবর্তীকালীন সময় সোভিয়েতের অংশে যে রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলোকে যখন ইউরোপীয় ইউনিয়ন তার নিজের অন্তর্ভুক্ত করে নিল, সেই রাষ্ট্রগুলোর প্রোটেকশনের ব্যাপারে এইগুলো নিয়ে কিন্তু মূলত তাদের নেটওয়ার্কে খুবই জরুরি ছিল, নেটওয়ার্কের খুবই প্রয়োজন ছিল। কিন্তু ন্যাটোর যে ফান্ডিংয়ের যে জায়গাটা, সেই ফান্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু ইউএসএ সবচেয়ে বেশি ফান্ডিং করতো, যদিও ন্যাটো প্রতিষ্ঠাকালীন সময় কিন্তু মূল যে কনসেন্ট বা মতামতটা ছিল সেখানে কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র যারা ন্যাটোভুক্ত সদস্য রাষ্ট্র হবে তারা একটা মিনিমাম 2% আকারে তারা এখানে বা ফান্ডিং প্রদান করবে। যদিও দেখি যে ইউরোপের সবচেয়ে মানে বর্তমান অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে উন্নত রাষ্ট্র জার্মানি, সেও সর্বোচ্চ 1.8% এই ফান্ডিংটা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে যে ইউএসএ প্রায় 4% ফান্ডিং দিচ্ছে, সেই ইউএসএর 4% ফান্ডিং থেকে ইউএসএর যে আউটকাম, সেই আউটকামটা কিন্তু সে পাচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু তার যে অবজেক্টিভসের জায়গা, সিকিউরিটি অবজেক্টিভসের জায়গা, সেটা থেকে কিন্তু সে কোনো আউটকাম পাচ্ছে না, যেটা সে অন্য ক্ষেত্রে যদি ব্যবহার করতো সেখানে সে পাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটা ব্লকের ভিতরে এই যে সিকিউরিটির এই বেসিসে বিশেষ করে নেটোর কার্যকারিতা নিয়ে কিন্তু তাদের মধ্যকার সম্পর্ক সমস্যাটা বৃদ্ধি পেয়েছে। যদি আমি অ্যাক্টর লেভেল গ্লোবাল শিফটের এই জায়গা থেকে সরে এসে যদি আমি অ্যাক্টর লেভেল চেঞ্জের কথা বলি, যে অ্যাক্টর লেভেল কীভাবে তাদের যে অ্যাগ্রিমেন্ট, তাদের যে সম্পর্কটা সেখানে বিভিন্ন ডিসঅ্যাগ্রিমেন্ট তৈরি করেছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই দুইটা ব্লকের যে ডোমেস্টিক্যাল ডেভেলপমেন্ট, বিশেষ করে স্নায়ুযুদ্ধ পরবর্তীকালীন সময় ইউএসের যে মার্কেন্টালিস্ট চিন্তাভাবনা, ইউএসের যে নিজের ইকোনমিক্সকে প্রোটেকশনের যে চিন্তাভাবনা, বিশেষ করে ইউএসএ যে বিভিন্ন প্রেসিডেন্ট তখন এসেছে, সে বুশ সিনিয়র জুনিয়র বা বিল ক্লিন্টন, বারাক ওবামা বা ডোনাল্ড ট্রাম্প বা বর্তমানে জো বাইডেন, প্রত্যেকের কিন্তু চিন্তাভাবনার জায়গায় কিন্তু সেই যে স্নায়ুযুদ্ধকালীন সময় যে ইউরোপ এবং আমেরিকার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্টের যে জায়গাটা ছিল, যে ভূমিকাটা ছিল, যে দৃষ্টিকোণ ছিল বা যে অবজেক্টিভগুলো ছিল, সেখান থেকে তারা কিন্তু অনেকটা সরে এসেছেন। যদিও ডেমোক্রেটিক যে প্রেসিডেন্ট যারা এসেছিলেন তারা মূলত এই দুইটা ব্লকের মধ্যে সম্পর্কটা উন্নত করার কথা বলেছেন, কিন্তু তারা শুধু মুখেই বলে গিয়েছিলেন। কারণ আমরা যদি দেখি যে ডোমেস্টিক্যালি যে প্রেসিডেন্ট যারা এসেছিলেন, বিশেষ করে রিপাবলিকান যারা, তারা কিন্তু মূলত স্নায়ুযুদ্ধ পরবর্তীকালীন সময় ইউনিল্যাটারাল একটা ওয়ার্ল্ড ভিউ নিয়ে এসেছে। আর যারা ডেমোক্রেটিক ছিলেন তারা মূলত ওইটারই কন্টিনিউশন রেখেছে, কিন্তু তারা মুখে মুখে অনেক কথাই বলেছে, মুখে মুখে ট্রান্স আটলান্টিক রিলেশনসের সম্পর্কটা উন্নত করার কথা বলেছে, যদিও এইটাকে তারা কন্টিনিউস করতে পারে না। এবং ট্রান্স আটলান্টিক রিলেশনের ক্ষেত্রে যেহেতু রিপাবলিকান যে প্রেসিডেন্ট যারা ছিলেন ইউএসের, তারা তো ডিরেক্টলি এই সম্পর্কটার ক্ষেত্রে ইউএসের যে আউটকামের যে জায়গাটা, ইউএসের যে বেনিফিটসের জায়গাটা বা ইন্টারেস্টের জায়গাটা, সেখান থেকে ইউএসের যে বেনিফিটসের বিষয়টা বা পরিমাণটা সেটা অনেক কম দেখিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে সরে এসেছেন এবং যখন ইউএসএর যে রিপাবলিকান প্রেসিডেন্ট বুশ যখন ইরাক যুদ্ধে ঘটায়, তখন কিন্তু এই সম্পর্কটার মধ্যে আরও তীব্রতা শুরু হয়। বারাক ওবামা যখন এসেছিলেন ক্ষমতায়, সেও কিন্তু অনেক ধরনের আশা দিয়েছিলেন ট্রান্স আটলান্টিক রিলেশনের ভবিষ্যতের কোনো কথা নিয়ে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বারাক ওবামার এই ট্রান্স আটলান্টিক রিলেশনের চেয়ে কিন্তু তার এশিয়া প্যাসিফিক অঞ্চলে তার যে প্রাধান্য বা ইউএসের যে ডমিনেন্সের জায়গাটা বা মানে ওই অঞ্চলের যে রাষ্ট্রগুলোর পাওয়ারফুল রাষ্ট্রগুলো আছে তাদের সাথে ইউএসের যে ঘনিষ্ঠতা, বিশেষ করে ইন্ডিয়ার সাথে, অস্ট্রেলিয়ার সাথে, জাপানের সাথে, সাউথ কোরিয়ার সাথে, ইন্দোনেশিয়ার সাথে, এই সকল রাষ্ট্র বা ফিলিপিনের সাথে, এই সকল রাষ্ট্রের সাথে ইউএসের যে সম্পর্কটা জোরদার করা, এইটা কিন্তু ওবামার সময় থেকে শুরু হয়েছে। অর্থাৎ এশিয়া কেন্দ্রিক তাদের যে চিন্তাভাবনা এটা শুরু হয়েছে। তো এই হচ্ছে দুইটা জায়গা থেকে মূলত এই দুইটা জায়গা থেকে কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে যে এগ্রিমেন্টের বিষয়গুলো, অর্থাৎ স্নায়ুযুদ্ধকালীন পরবর্তী যে ডিসঅ্যাগ্রিমেন্ট বা ক্রাইসিস তৈরি হচ্ছে, তার পিছনে কিন্তু এই অ্যাক্টর লেভেলের যে পরিবর্তন, সেটাও কিন্তু একটা বড় কারণ হিসেবে বিদ্যমান। আর যে গ্লোবাল শিফট বা যে গ্লোবাল যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সেখানে যে পোলারিটির চেঞ্জ হচ্ছে, সেটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ।
তো যারা স্কলার্স যারা রয়েছেন তারা কিন্তু মূলত এই যে সম্পর্কটাকে এইটাকে যদি টিকিয়ে রাখতে হয় তারা কিন্তু 3টা সিনারিওর ভিত্তিতে তারা এই বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তারা মূলত 3টা বেসিসে এই সম্পর্কটাকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পটেনশিয়ালিটাকে সামনে এগিয়ে নিয়ে কথা বলেছেন। প্রথমে যদি আমি বলি এখানে তারা যে স্ট্রাকচারাল কথা বললাম, স্ট্রাকচারের কথা বলেছেন যে স্ট্রাকচারালি দুইটা রাষ্ট্র দুইটা ব্লকের মধ্যে যে ইন্টারেস্টের জায়গাটা আছে, অর্থাৎ সে কমন ইন্টারেস্টের জায়গা থেকে কিন্তু দুইটা রাষ্ট্র সরে গিয়েছে, সেখানে অবশ্যই তাদের নজর দিতে হবে। সেখানে যদি নজর না দেয় তাদের কিন্তু এই রিলেশনটাকে কিন্তু সামনে বেশি কন্টিনিউশন করবে না। তারপরে তাদের অন্য একটা স্ট্রাকচারালি এই যে অধপতন, সেখানে অন্য একটা বিষয় তারা এনেছেন, সেটা হচ্ছে যে দুইটা ব্লকই যে বর্তমানে এশিয়ার যে ইকোনমিক্যালি ইমার্স, অর্থাৎ এশিয়ার চায়নার কথা বলি, ইন্ডিয়ার কথা বলি, জাপান, সাউথ কোরিয়া, এই ধরনের যে ইন্দোনেশিয়ার কথা বলি, এই ধরনের যে অর্থনীতিক্যালি যে ধরনের পাওয়ার যেগুলো ইমার্জিং পাওয়ার ইকোনমিক্যালি তাদের সাথে সম্পর্ক তৈরি করা, এটা কিন্তু এই তৈরি করার ক্ষেত্রে কিন্তু দুইটা রাষ্ট্রই কিন্তু ডিফারেন্ট পলিসি নিচ্ছে। অর্থাৎ দুইটা রাষ্ট্র কিন্তু আলাদাভাবে এই এশিয়ার সাথে তাদের ট্রেড রিলেশনটা তৈরি করছে। এর ফলে তাদের যে পূর্ববর্তী যে ট্রেডের যে জায়গাটা ছিল, যে বন্ডিংটা ছিল, সেটা কিন্তু অনেকখানি কমে এসেছে। তো যারা স্কলার্স তারা কিন্তু এই জিনিসটাকে হাইলাইট করেছে যে যারা ইউরোপীয় ইউনিয়নের যারা পলিসি মেকার, যারা এই ট্রান্স আটলান্টিক রিলেশনটাকে সামনে কন্টিনিউস করতে চায়, তাদের এই বিষয়টাকেও অবশ্যই মাথায় নিতে হবে। তো এই যে স্ট্রাকচারাল যে কথাটা, এখানে তারা আরেকটা জিনিসকে নিয়ে এসেছে, তা হচ্ছে যে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সাথে যে তার নেইবারহুডের যে রিলেশনের বিষয়টা, অর্থাৎ তাদের সাথে তুর্কি সম্পর্কটা কেমন হবে বা তাদের সাথে রাশিয়া সম্পর্কটা কেমন হবে, অর্থাৎ তাদের যে নেইবারহুড পলিসি, এই নেইবারহুড পলিসির ক্ষেত্রেও কিন্তু ইউরোপ এবং ইউএসের মধ্যকার একটা সম্পর্কের ক্ষেত্রে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কথাটা মূলত ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছে বা বলে এসেছে যে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন সোভিয়েতের ভাঙনের পরে যে সোভিয়েতভুক্ত অনেকগুলো রাষ্ট্রকে তার অন্তর্ভুক্ত করিয়েছে, তো সেই ক্ষেত্রে সোভিয়েতভুক্ত ওই রাষ্ট্রগুলো কিন্তু রাশিয়ার একদম বর্ডারের জায়গা। তো এবং ওই স্টেটগুলোর যে ন্যাটোর ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশনের জায়গাটা, সেটা কিন্তু খুবই অল্প, খুবই সীমিত। অর্থাৎ তাদের ফান্ডিংয়ের জায়গাটা খুবই সীমিত, তাদের ইকোনমিক্যালি মিলিটারিলি যে জায়গাটা, অর্থাৎ কন্ট্রিবিউশনের জায়গাটা সেটা খুবই সীমিত। সেই ক্ষেত্রে তাদেরকে প্রোটেক্ট করার জন্য ইউএসের যে পরিমাণ ফান্ডিং দেওয়া লাগতেছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের থেকে কিন্তু ইউএসএ সেই আউটকামটা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যকার একটা সম্পর্ক, এই বিশেষ করে নেইবারহুড পলিসির ক্ষেত্রে বা কাকে ইউরোপীয় ইউনিয়ন তার ভিতরে ইন্টিগ্রেশন পলিসির মধ্যে নিয়ে আসবে, সেটা কি তুর্কির সাথে সম্পর্ক করবে কি করবে না, অর্থাৎ তুর্কি এত বিশাল পরিমাণ যে সৈন্য দেওয়ার পরও, ন্যাটোতে দেওয়ার পরও ইউরোপীয় ইউনিয়ন কেন তার সাথে সম্পর্ক করতেছে না, এই নিয়ে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দুইটা রাষ্ট্রের মধ্যে, দুইটা ব্লকের মধ্যে একটা টেনশন বা একটা ক্রাইসিস তৈরি হয়েছে। তাহলে তার জন্য কিন্তু স্কলার্স যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়টাকে কিন্তু মূলত আইডেন্টিফাই করেছে, তাদের দুইটা ব্লককেই কিন্তু এই জিনিসটাকে দেখতে হবে, যে এই জিনিসটাকে ওভারলুকিং করলে হবে না। তারপরের যে বিষয়টা মূলত দুইটা ব্লকের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পার্টনারশিপের যে ইন্ডিউরেন্সের বিষয়টা, অর্থাৎ যেহেতু ট্রান্স আটলান্টিক রিলেশনটা মূলত পার্টনারশিপের উপর ভিত্তি করে গঠিত হয়েছে, সেই পার্টনারশিপের যে ইন্ডিউরেন্স বা স্থায়িত্বটা কীভাবে হবে বা কোন জিনিস সেখানে মেইন বেসিস, এখানে যে মূল বেসিসের জায়গাটা, সেটা হচ্ছে যে মূলত দুইটা রাষ্ট্র, দুইটা ব্লক, অর্থাৎ যদিও ইউএসের সাথে ইউরোপের অনেকগুলো রাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বাইলেটারাল অনেক ভালো সম্পর্ক ছিল বা খারাপ সম্পর্ক ছিল, যে কোনো রাষ্ট্রের সাথে, জার্মানির সাথেও ছিল, ব্রিটেনের সাথেও ছিল, ফ্রান্সের সাথেও ছিল, ইউএসের তখন কিন্তু বাইলেটারাল সম্পর্ক ছিল। যখন ইউরোপীয় ইউনিয়ন নামে একটা ইন্টিগ্রেটেড বডি তৈরি হলো, তার সাথে কিন্তু একটা আনুষ্ঠানিক বা ফর্মাল সম্পর্ক তৈরি করলো এবং সম্পর্কের একটা বেসিসটা কিন্তু অনেক বড় হলো। সেখানে শুধুমাত্র ইকোনমিক্স বা পলিটিক্স কেন, সেখানে সোশ্যাল, কালচারাল, এডুকেশন, এভরিথিং, হেলথ, সব কিছুকে কিন্তু যুক্ত করা হয়েছে। তো এই যে একটা বিশাল পরিধি নিয়ে যখন ইউরোপীয় ইউনিয়নের সাথে ইউএসএ তার সম্পর্কটা তৈরি করলো, সেই সম্পর্কের যে বেসিস বা মূল জায়গাটা কিন্তু ছিল যে দুইজনের কিন্তু আইডিয়েশনাল যেটা আদর্শগত যে জায়গাটা, সেখানে কিন্তু সমান জায়গা ছিল। অর্থাৎ তারা ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, ভ্যালুস, ইন্টারন্যাশনাল ল, কালেকটিভ সিকিউরিটি, এই বিষয়গুলোকে কিন্তু তারা তাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যখন তারা ফর্মাল রিলেশনে যায়, এই জিনিসগুলোকে কেন্দ্র করে কিন্তু তারা তাদের রিলেশনে গিয়েছে। তো এই বিষয়গুলোকে কিন্তু বিশেষ করে যখন
ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এই জিনিসটাকে কন্টিনিউস করতে চাচ্ছে, কারণ তাদের ইন্টিগ্রেশনের প্রসেসের ক্ষেত্রে এই ভ্যালুসগুলো খুবই ইম্পর্টেন্স। তারা সবসময় পিসফুল সেটেলমেন্টের দিকে এখন যেতে চায়, তারা ডিপ্লোম্যাটিক্যালি যে কোনো জিনিস সলভ করতে চায়। কিন্তু ইউএসএ যে ডোমেস্টিক্যালি যে সকল পরিবর্তন ঘটেছে, বিশেষ করে তাদের প্রেসিডেন্ট যারা এসেছে, বিশেষ করে রিপাবলিকান যে প্রেসিডেন্ট বুশের কথা বলতে পারি, তার যে ইউনিল্যাটারাল অ্যাটিটিউড এবং যে কোনো ডিসপিউটের ক্ষেত্রে তাদের যে মিলিটারি ইন্টারভেনশনের যে বিষয়টা, অর্থাৎ এখানে তাদের আর একটা বিষয়, সেটা হচ্ছে রোগ স্টেট নামে একটা কনসেপ্ট তাদেরকে নিয়ে আসা। সেখানে ইরান, ইরাক, এই ধরনের মিডল ইস্টার্ন বিভিন্ন রাষ্ট্র বা আফ্রিকান বিভিন্ন রাষ্ট্রকে সেখানে যুক্ত করা, সেই আইডেন্টিফিকেশন বা সেই যে সংজ্ঞায়নের ক্ষেত্রে, রোগ স্টেট সংজ্ঞায়নের ক্ষেত্রে কিন্তু তাদের সংজ্ঞায়নের সাথে ইউরোপীয় ইউনিয়ন সংজ্ঞায়ন কিন্তু মিলে না, কারণ ইউরোপীয় ইউনিয়নে কিন্তু এই রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ছিল ভালো। সেক্ষেত্রে যখন তাদের বড় পার্টনার হিসেবে যুক্তরাষ্ট্র এই ধরনের ডিসিশন নেয়, তখন কিন্তু তাদের মধ্যকার সম্পর্কের জায়গা বা পার্টনারশিপের যে জায়গাটা সমস্যা তৈরি হয়। এবং যে কথা বলছিলাম যে এশিয়া কেন্দ্রিক তাদের যে বাণিজ্যটা হচ্ছে, সেই ক্ষেত্রে তাদের ভূমিকা কী হবে, সেইখানেও কিন্তু তাদের পার্টনারশিপের ভিত্তিতে তাদের ভূমিকাটা কী হতে পারে, এই জিনিসটাকে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের বা উভয় ব্লকের যারা পলিসি মেকার তাদেরকে ভেবে দেখতে হবে। কারণ তারা জানে যে তারা যখন বন্ডিংলি বা পার্টনার হিসেবে যখন তারা ইকোনমিক অ্যাক্টিভিটিসকে রান করে, তারা কিন্তু পৃথিবীর প্রায় 60% যে জিডিপি বলি বা অর্থনৈতিক বিষয়গুলো, সেগুলো কিন্তু বা এফডিআই বলি, তারা কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, তারা কিন্তু প্রায় 80% পৃথিবীর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে তারা কিন্তু মানে কন্ট্রিবিউট করে বা তারা কিন্তু কন্ট্রোলে রেখেছে। তো এই যে এত বিশাল সংখ্যক একটা অর্থনৈতিক কার্যক্রম যেটা তারা মূলত তারা পার্টনারশিপের বেসিসেই তৈরি করতে পারে, তো সেই পার্টনারশিপের সেই বেসিসটা যদি তারা ফলো না করে, যখন তারা ডিফারেন্সলি তারা যদি অন্য ইমার্জিং ইকোনমিক পাওয়ারের সাথে ডিল করতে যায়, তখন কিন্তু এই যে ধরনের কনফ্লিকচুয়াল বা ক্রাইসিসটা তাদের মধ্যে মানে তৈরি হয়, সেই ক্রাইসিসটা কিন্তু তাদের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কিন্তু ব্যাহত করতে পারে। সেই দিকে কিন্তু যারা স্কলার্স রয়েছেন তারা কিন্তু নজর দিতে বলেছেন ইউরোপীয় ইউনিয়নের যে এই ট্রান্স আটলান্টিক রাষ্ট্রের যে পলিটিক্যাল পার্সোনাল আছে তাদেরকে। এবং সর্বশেষ যে জায়গাটা বা সেটা হচ্ছে ফাংশনাল পার্টনারশিপ, অর্থাৎ আমরা যেখানে বললাম সেটা থিওরিটিক্যালি যে জায়গাগুলো, সেই জায়গাগুলো করতে পারবো। ফাংশনালি তাদের যে পার্টনারশিপের জায়গাটা, সেখানে কিন্তু অনেক ধরনের ডিফারেন্স রয়েছে। তাদের যে ইন্টেনশন বা তাদের যে ইন্টারেস্টের জায়গা, সেখানে কিন্তু অনেক ধরনের পার্থক্য রয়েছে। মূলত আমরা যদি ডব্লিউটিওর কথা বলি, ডব্লিউটিওর ক্ষেত্রে কিন্তু দুইটা ব্লক, অর্থাৎ ডব্লিউটিওর মাধ্যমে যদিও দুইটা ব্লক একটা ফ্রি মার্কেট সিস্টেম গঠন করতে চায়, কিন্তু ডব্লিউটিওর ক্ষেত্রে তাদের ইন্টারনাল যে পলিসিগুলো রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দুইটা ব্লকের পলিসি কিন্তু আলাদা। তো এই যে পলিসি আলাদা এবং তাদের সম্পর্কের জায়গাটা যেহেতু আবার ট্রেড রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু এক ক্রাইসিস তৈরি হচ্ছে, এবং এই ক্রাইসিসটাকে কিন্তু মূলত প্রোটেক্ট করতে হবে। এবং অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আলোচনা করে এসেছি, সেটা হচ্ছে ন্যাটোর যে কার্যক্রম, ন্যাটোর যে ফিউচার যে সেটা গঠন করা, অর্থাৎ ন্যাটোকে নিয়ে যে তাদের মধ্যকার সম্পর্ক যে অবনমন হচ্ছে, বিশেষ করে এই পর্যায়ে এসে যখন ইউরোপীয় ইউনিয়ন তাদের মধ্যকার ইউরোপীয় ইউনিয়ন তার প্রতিবেশী যে রাশিয়া রয়েছে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোর যে উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশনের যে প্রলিফারেশন, সেগুলো বন্ধ করার বিষয়টার ক্ষেত্রে যে ন্যাটোকে কাজে লাগানোর চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু ইউএসের যে উদাসীনতা, সেটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্রাইসিসটা তৈরি করার ক্ষেত্রে। তো সেইখানে কিন্তু যারা স্কলার্স রয়েছেন তারা কিন্তু নজর দিতে বলেছে। এবং বিশেষ করে যে এই যে বর্তমানে যে ইরানের যে নিউক্লিয়ার ডিল থেকে ইউএসের যে মানে সরে আসার বিষয়টা, সেই বিষয়টাকে কিন্তু ইউরোপীয় ইউনিয়নরা তাদের একটা বড় থ্রেটের জায়গা হিসেবে দেখেছে। অর্থাৎ তারা যেহেতু প্রলিফারেশন অফ নন নিউক্লিয়ার বলি বা উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন বলি, তার যে প্রলিফারেশন, সেটা তারা রোধ করতে চায় মূলত তাদের সিকিউরিটির জন্য। কিন্তু যেহেতু ইউএসএ তাদের যে নিউক্লিয়ার যে ডিল ছিল ইরানের সাথে, সেই ইরানের ডিল থেকে যখন সরে এসেছে, ইরান কিন্তু বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে যে তারা কিন্তু নিউক্লিয়ার ইনভেস্টমেন্ট যাবে। তো এই জিনিসটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের জন্য, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের যে রিজন, সেই রিজনে খুবই কাছাকাছি ইরানের অবস্থান, সেই ক্ষেত্রে কিন্তু তাদের থ্রেটের জায়গা হতে পারে। তো
সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু দুইটা রাষ্ট্রের মধ্যে দুইটা রাষ্ট্র তার যে ট্র্যাডিশন, তার যে ফিউচার রিলেশন হবে সেখানে কিন্তু তাদের আনতে হবে। এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, যেটাকে নিয়ে মূলত দুইটা ব্লকের মধ্যে সম্পর্কটা অনেক খারাপ হচ্ছে। অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্প যে ইউএসের যে সরে আসা প্যারিস চুক্তি থেকে, এইটা কিন্তু দুইটা রাষ্ট্রের ক্ষেত্রেই কিন্তু খুবই দুইটা রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু দুইটা ব্লকের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটার ক্রাইসিসটা আরও বেশি তৈরি করে দিচ্ছে। তাই যেহেতু মাল্টিল্যাটারাল ওয়ার্ল্ডের দিকে তারা যেতে চায়, দুইটা সম্পর্ক সেইখান থেকে তৈরি হয়েছিল যে তারা একটা মাল্টিল্যাটারাল বিশ্ব গঠন করতে চায়, যেখানে সবাই নিরাপদে থাকবে এবং উভয়ের যে কমন ইন্টারেস্টের জায়গাটা সেটা ইনশিওর হবে। তো সেই ক্ষেত্রে এই যে ইউরোপের যে প্রমোট করা এনভায়রনমেন্টাল যে বিষয়টা, সেটা থেকে যখন তাদের সবচেয়ে বড় পার্টনার ইউএসএ সরে আসে, সেটা কিন্তু তাদের যে প্রেস্টিজের জায়গা, তাদের যে পাওয়ারের জায়গা, তাদের যে পার্টনারশিপের যে একটা চাওয়া পাওয়ার জায়গা, সেখানেও কিন্তু অনেক ধরনের ক্রাইসিস তৈরি করে। তো সেই বিষয়টাকেও কিন্তু স্কলার্স যারা রয়েছেন তারা কিন্তু সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার কথা বলেছেন। অর্থাৎ যারা এই সম্পর্কটাকে নিয়ে ফিউচারে তৈরি করতে চান, অর্থাৎ ফিউচারে পলিসিটা কী হবে এটা নিয়ে কাজ করতেছেন, তাদের কিন্তু এই তিনটে বিষয়গুলোকে অবশ্যই, অর্থাৎ তাদেরকে স্ট্রাকচারাল যে সকল জিনিস পরিবর্তন হচ্ছে সেই জিনিসটাকে নজর দিতে হবে। আর পার্টনারশিপের যে স্থায়িত্বের ক্ষেত্রে কোন কোন জিনিস গুরুত্বপূর্ণ সেগুলোর দিকে নজর দিতে হবে, এবং পার্টনারশিপের যে ফাংশনাল কাজগুলো, অর্থাৎ কাজে যখন কার্যকারী ওয়েতে যখন পার্টনারশিপটা পরিচালনা করতে হচ্ছে, সেখানে যে ধরনের পরিবর্তন আসছে, সেখানে যে ধরনের ডিফারেন্সিয়েশন, পলিটিক্যালি ডিফারেন্সিয়েশন তৈরি হচ্ছে, সেই সকল জিনিসগুলোকে কিন্তু অ্যাড্রেস করার কথা বলেছেন বিশেষ করে বিভিন্ন স্কলার্সরা। তো যারা এই ট্রান্স আটলান্টিক রিলেশনসের ফিউচার গঠন করতে চাচ্ছে বা এইটা নিয়ে পলিসি তৈরি করবে, তাদেরকে অবশ্যই এই তিনটা জায়গাকে, তিনটা সিনারিওর ভিত্তিতে কিন্তু তাদের পলিসিগুলোকে তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ফিউচার, অর্থাৎ বিশেষ করে বিভিন্ন স্কলার্সরা যা ফিউচারকে প্রেডিক্ট তারা করেননি, মূলত তারা কিছু নির্দিষ্ট সিনারির কথা বলেছেন যে এই সিনারিগুলোকে মূলত হাইলাইট করতে হবে, অ্যাড্রেস করতে হবে, এবং এই সিনারির উপরে ভিত্তি করে তাদের ফিউচার পলিসিটা গঠন করতে হবে। তো এই পর্যায়ে আমরা ইউএসের যে বর্তমান প্রেসিডেন্ট, যে মূলত এর আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, তিনি যে সকল পলিসির কথা বলেছেন, পটেনশিয়াল পলিসির কথা বলেছেন এই ট্রান্স আটলান্টিক রিলেশনসটাকে গঠনের জন্য, সেইগুলোকে আমরা একটু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে উনি সবার প্রথমে যে এই তাদের মধ্যকার যে সম্পর্কটা তৈরি হয়েছে, সম্পর্কটার ভিত্তিতে যে নর্মেটিভ যে ভ্যালুসের মাধ্যমে তাদের যে সম্পর্কটা তৈরি হয়েছিল, সেই সম্পর্কের ক্ষেত্রে সেই নর্মেটিভ ভ্যালুসটাকে প্রিজার্ভ করা, সেইটাকে বেশি বেশি প্রমোট করা, এই কথাই বলেছেন। অর্থাৎ দুইটা ব্লককেই এই ডেমোক্রেসি বলি বা হিউম্যান রাইটস বলি, এই যে ভ্যালুসগুলো যেগুলো তাদের শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও তাদের মধ্যে ইন্টিগ্রেটিভ বা তাদের মধ্যে সম্পর্কটা জোরদার করেছিল, সেইগুলোকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে প্রমোটের যে জায়গাটা, সেটাকে কিন্তু তাদের প্রমোট করার কথা বলেছে। অর্থাৎ বিশ্বের অন্য সকল রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু তারা এই ডেমোক্রেসি বা হিউম্যান রাইটসের যে প্র্যাকটিস, এইটা যেন জোরদার করা হয় সেই দিকে কিন্তু তাদের নজর দেওয়ার চেষ্টা করেছেন। এবং তারা সবসময় চেয়েছে কিন্তু একটা ওপেন সোসাইটি গঠন করার জন্য, ওয়ার্ল্ড ওয়াইড একটা ওপেন মার্কেট থাকবে এবং ওপেন মার্কেটের মাধ্যমে একটা ওপেন সোসাইটি গঠন করা হবে। এবং বিশেষ করে ট্রান্স আটলান্টিক এই রিলেশনের ক্ষেত্রে এই দুইটা রিজনের ক্ষেত্রে যে ওপেন সোসাইটি গঠন, এটা কিন্তু তাদের শুরু থেকেই তাদের যে মূল লক্ষ্য ছিল। কিন্তু বর্তমানে যেহেতু বিভিন্ন গ্লোবাল শিফটের ফলে বা বিভিন্ন কারণে যে এই ওপেন সোসাইটির মধ্যে অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের অনুপ্রবেশ, অনেক কিছু চলে আসছে বা প্রবেশ করতেছে, তো সেই ক্ষেত্রে জো বাইডেন যা মনে করেন, তিনি বলেছেন যে ওপেন সোসাইটির এই কনসেপ্টটা নিয়ে থাকলেই শুধু হবে না, এই ওপেন সোসাইটিটাকে মেনটেন করতে হবে বা এর প্রতি আমাদের ইন্টেনশন বা অ্যাটেনশন দিতে হবে, এইটাকে মেনটেন করতে হবে, এইটাকে রিফর্ম করতে হবে। ওপেন সোসাইটি জিনিসটাই থাকবে, কিন্তু সেটা যেন রিফর্মের আন্ডারে একটা কন্ট্রোলের বিষয় থাকে, যেখানে যেন কোনো ধরনের এক্সটার্নাল ইন্টারভেনশন সেখানে না করতে পারে। এবং তিনি বলেন যে বিশেষ করে এই দুইটা অঞ্চলের যারা মিডিল ক্লাস রয়েছেন, সে মিডিল ক্লাসের যেহেতু এই অঞ্চলের টিকে থাকার জন্য
বা তাদের যে লেবার বা তাদের যে রিসোর্স ব্যবহার করা সকল ক্ষেত্রে কিন্তু তাদের যে ডিগনিটি যে বিষয়টা সেই ডিগনিটিটা কিন্তু ইনশিওর করতে হবে। যারা মিডিল ক্লাস তারাই মূলত এই সম্পর্কটাকে টিকিয়ে নেওয়ার কথা কিন্তু সবসময় বলে থাকে, অর্থাৎ তারা যেন মানে এই সম্পর্কটাকে টিকিয়ে নিতে পারে সেই ক্ষেত্রে তাদেরকে প্রপার ডিগনিটি দিতে হবে, তাদের ক্ষেত্রে রুলস এবং বিভিন্ন রিসোর্সের ব্যবস্থা করে দিতে হবে, যার ফলে বিভিন্ন রুলস এবং রেগুলেশনগুলো যেভাবে যেন এই মিডিল ক্লাসে যে বিভিন্ন ধরনের ডিগনিটির বিষয় আছে বা বিভিন্ন ইন্টারেস্টের জায়গা আছে সেটাকে সার্ভ করতে পারে, কারণ তারাই কিন্তু ইন দ্য আলটিমেটলি তারাই কিন্তু এই রিলেশনটাকে রান করাতে চাচ্ছে, তারাই কিন্তু মেইন অ্যাক্টর হিসেবে কাজ করে এখানে। এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ কথা জো বাইডেন যেটা বলেছেন যে ফিউচার তার ভিশনে, অর্থাৎ ফিউচার অফ ট্রান্স আটলান্টিক রিলেশন, সেক্ষেত্রে তিনি বলেছেন যেহেতু একবিংশ শতাব্দী অনেক কিছু পরিবর্তন নিয়ে এসেছে, অনেক টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট বা গ্লোবালাইজেশন, এর ফলে যে নতুন ধারা তৈরি হয়েছে সকলের মধ্যে যে ইন্টিগ্রেশনের একটা জয়কার, মানে সকলে যে কমিউনিকেশন জোরদার হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তিনি মনে করেন যে পূর্ববর্তী যেটা মূলত সেই গ্যাটের আমল থেকে যে একটা ওয়ার্ল্ড ট্রেড সিস্টেম ছিল সেই ট্রেড সিস্টেমটাকে একটু রিফর্ম করে একবিংশ শতাব্দীর একটা লং টার্ম, অর্থাৎ এই শতাব্দীতে এই একটা চলমান প্রক্রিয়া, মানে এই শতাব্দীতে যায় বা এই শতাব্দীতে এই উভয় ব্লকের কমন ইন্টারেস্টটাকে প্রিজার্ভ করতে পারে, এরকম একটা ওয়ার্ল্ড যে এই ধরনের একটা ওয়ার্ল্ড রুলস এবং রেগুলেশন তৈরি করা, যাতে উভয় ব্লকে কিন্তু ইন্টারেস্ট পেতে পারে। এবং তাদের আর একটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে নন ট্র্যাডিশনাল যে সিকিউরিটির বিষয়টা, সেটা কিন্তু জো বাইডেন কথাটা বলেছেন এই কথা, অর্থাৎ যেটাকে মূলত রিপাবলিকান প্রেসিডেন্টরা সবসময় এড়িয়ে গেছেন, তারা কিন্তু মূলত ট্র্যাডিশনাল জায়গাটা থেকে কিন্তু কেন্দ্র করে কিন্তু তারা বিভিন্ন আলোচনায় যায়, মূলত তারা ইনভায়রনমেন্ট এই বিষয়গুলো থেকে সরে এসেছে বা তাদের সিকিউরিটির যে থ্রেটের জায়গাটা পরিবর্তন করেছে, তাদের অবজেক্টিভসটা এশিয়া কেন্দ্রিক করেছে এবং রিফিউজি বিষয়গুলো বা উভয়ের ক্ষেত্রে কাউন্টার টেরোরিজমের যে স্কোপ বা মেথডগুলো, সেই ক্ষেত্রে যে উভয় ব্লকের মধ্যকার যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা যেন কাউন্টার দেওয়া যায়, সেই ক্রাইসিসটা যেন ওভারকাম করা যায়, সেক্ষেত্রে জো বাইডেন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে মতামত সেটাকে সাথে গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে এই নন ট্র্যাডিশনাল যে বিষয়গুলো সেটাকে কিন্তু বেশি আমাদেরকে হাইলাইট করতে হবে। এবং পাশাপাশি তিনি মনে করেন যে এই ইন্টারন্যাশনাল যে স্ট্রাকচার যেটা মূলত এই দুইটা ব্লকেরই, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএসএ এদেরই তৈরি করা, তো সেক্ষেত্রে এই সিস্টেমটাকে রান করাতে হলে কিন্তু একটা তাদের যে মূল মোটো নিয়ে তাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের যে সম্পর্কটা তৈরি হয়েছিল, ডেমোক্রেসি, রুল অফ ল বা হিউম্যান রাইটস, সেই জিনিসগুলোকে যদি আমরা সেই জিনিসগুলো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেয় এবং ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে অর্থাৎ সেই সিস্টেমটাকে বজায় রাখার জন্য যে বিষয়টা বর্তমানে খুবই নেগেটিভলি কাজ করছে, সেটা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ক্ষেত্রে যে গভর্নমেন্ট যারা রয়েছে তাদের যে করাপ্টেড হয়ে যাওয়ার যে একটা টেন্ডেন্সি, যেটা মূলত যে রুল অফ লয়ের কথা বললাম বা তাদের মধ্যকার সম্পর্ক বা তাদের সিস্টেমে এই রাষ্ট্রগুলোর যে পার্টিসিপেশনের যে জায়গাটা সেটা কিন্তু অনেকখানি কমে আসছে। তো তারা কিন্তু অর্থাৎ জো বাইডেন বলেছেন যে তারা ট্রান্স আটলান্টিক রিলেশন গঠন করবে এবং পার্টনারশিপ গঠনের মাধ্যমে তারা গ্লোবালি তাদের যে প্রেজেন্স ছিল এবং তাদের যে তাদের যে আইডিয়াস, তাদের যে ভ্যালু সেগুলো ছড়িয়ে দেবে এবং সেক্ষেত্রে যে করাপশনের যে জায়গাটা সেটাকে কাউন্টার করে তারা দিতে পারে এবং কাউন্টার দিলে কী হবে, তাদের যে অবজেক্টিভ ছিল সিস্টেম গড়ে তোলা সেটা সহজ হবে। পাশাপাশি জো বাইডেন কিন্তু রাশিয়া সম্পর্কে বলেছেন, অর্থাৎ রাশিয়া সম্পর্কে তিনি তার পূর্ববর্তী যে প্রেসিডেন্ট বারাক ওবামা, সে যে ক্রাইমিয়া দখলকে নিয়ে রাশিয়ার প্রতি যে এমবার্গোর কথা, ইকোনমিক এমবার্গো, সেটাকে সে বজায় রাখতে বলেছেন এবং রাশিয়ার এই ধরনের অ্যাগ্রেশনের অ্যাগেনস্টে উভয় ব্লকের একত্রীভুক্ত হয়ে কাজ করার আহ্বান তিনি জানিয়েছেন, অর্থাৎ তিনি এখানে ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করেন নাই। এবং পাশাপাশি সে চায়নার যে উত্থান এবং চায়নার সাথে তার সম্পর্কটা কী হবে, সেই ক্ষেত্রে তারা দুইটা ব্লকের ভিতরে একটা স্ট্র্যাটেজি গঠন করার কথা বলেছেন, যেহেতু চায়না এখানে সাইলেন্টলি তার সম্পর্কটা বা তার প্রাধান্যটা সমগ্র জায়গায় ছড়িয়ে দিচ্ছে।
তো এই ছিল ওভারঅল যে জো বাইডেন বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট, তার মতামত। তিনি এবারেও বিষয়গুলো অনেক বিস্তারিত আকারে বলেছে, আপনাদের খুবই সংক্ষেপে আমি বললাম। তো আজকে আমার আলোচনা ছিল ফিউচার অফ ট্রান্সআটলান্টিক রিলেশন। আমি চেষ্টা করেছি বিষয়টাকে সংক্ষেপে আকারে আপনাদের সামনে তুলে ধরতে। তো আজকের আলোচনার মূল যে বিষয় ছিল যে এই যে ক্রাইসিসগুলো হচ্ছে, সেক্ষেত্রে যে গ্লোবাল যে শিফট এবং যে অ্যাক্টর লেভেলে যে সকল পরিবর্তন, এবং এইখান থেকে উত্তরণের জন্য যে স্কলার্সরা মূলত পার্টনারশিপের যে থিওরিটিক্যাল জায়গা বা মূল যে আইডিওলজিক্যাল জায়গাটা এবং যে ফাংশনাল জায়গা, সেই দুটাকে আলাদাভাবে দেখিয়েছেন এবং স্ট্রাকচারাল জায়গাটা আলাদাভাবে দেখিয়েছেন। এই তিনটা জায়গাকে ভিত্তি করে যে তাদের পলিসিগুলো তৈরি করতে হবে সে কথা তারা বলেছেন। এবং সর্বশেষে যে জো বাইডেনের কথা বললাম, তিনি মূলত পূর্বের যে প্রেসিডেন্ট বারাক ওবামা অর্থাৎ ডেমোক্রেটিক প্রেসিডেন্ট, তার কথাগুলোকেই তিনি মোটামুটি একইভাবে বলেছেন যে আইডিয়েশনালি যে দুইটা ব্লকের যে ফার্দার ডেভেলপমেন্টের জন্য এই রিলেশনটা খুবই দরকার, এবং গ্লোবাল ডমিনেন্সের জন্য অর্থাৎ ওয়েস্ট ভার্সেস রেস্ট এই রিদমটাকে বজায় রাখার জন্য এই ট্রান্সআটলান্টিক রিলেশনটা বা এই পার্টনারশিপটা খুবই জরুরি। তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কোনো কিছু অ্যাড করার থেকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি সাধারণ একজন শিক্ষার্থী হিসেবে বলার চেষ্টা করেছি, ভুল ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।